দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। এবং প্লট দুর্নীতির মামলায় হাসিনা, টিউলিপ ও ববির মামলার রায় 2 ফেব্রুয়ারি। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এমনটাই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদায় 41তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। এ সময় প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারেই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়ে পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনারা জানেন, এবার জাতীয় নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনার নৈতিক ও পবিত্র দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করা। আপনাদের কাছে আজ জাতির প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে নির্ভীকভাবে কাজ করে যাবেন। আপনাদের শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দলীয় স্লোগান দিতে পারলে আর বিচারক হওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বিভাগের সব ক্ষমতা এখন উচ্চ আদালতের হাতে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন নিয়ে নীতি সংলাপে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা করা দরকার তাই হয়েছে। সুপ্রিম কোর্টের সবশেষ নিয়োগ অনেক ভালো হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এর ফলে রুল অফ ল প্রতিষ্ঠা হবে কিনা জানা নেই, তবে জবাবদিহিতা ছাড়া অসীম স্বাধীনতার সুফল বয়ে আনে না। এজন্য উচ্চ আদালতেও কিছু সংস্কার জরুরি বলে মনে করেন তিনি। আরও বলেন, সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। এত অল্প সময়ে এত বেশি সংস্কার হয়নি। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরেছে, রেমিটেন্স বেড়েছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এই সময় পুলিশ সংস্কার আইন নিয়ে তার হতাশার কথা জানান তিনি। আমাদের এখানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়ে মহাকাণ্ড ঘটে গেছে। আপনারা জানেন, যারা উচ্চ আদালতে এখানে আইনজীবী আছেন, অনেক স্বনামধন্য আইনজীবী আছেন। আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি। শুধুমাত্র আপনি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না। আপনারা সবাই জানেন, যারা এখানে সুপ্রিম কোর্টে আইনজীবী আছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ যে নিয়োগটা হয়েছে, আমাকে অনেকেই বলেছেন, সুব্রত দাদা আপনারও তো নিশ্চয়ই মনে হয় সবচেয়ে ভালো নিয়োগ হয়েছে। সো এখন একটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আমি উচ্চ আদালতের হাতে নিম্ন আদালতের মানে আইন মন্ত্রণালয়ের সমস্ত ক্ষমতা আমরা দিয়ে দিচ্ছি। সরকারের সমস্ত ক্ষমতা উচ্চ আদালতকে দিয়ে দেওয়া হয়েছে। নিম্ন আদালতে পদ সৃজন, নিম্ন আদালতে ট্রান্সফার, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলী দেখা, উচ্চ আদালতের নিয়োগ, উচ্চ আদালতের বেঞ্চ গঠন সবই এখন উচ্চ আদালতের হাতে। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ খোলার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায়
কথা জানান তিনি। সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় সায়ন সাব্বিরের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সভায় নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে এভাবেই শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। এছাড়াও ক্ষমতায় গেলে জুলাই আগস্টের যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলার কথাও জানান তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। এ সময় গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করবে বলে জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শেষে আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ঠিক করেন। দুদকের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। এই 18 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তি উপস্থাপন হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তার আইনজীবী শাহিনুর ইসলাম। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তার খালাস চান তিনি। শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ, সচেতন সিদ্ধান্ত গ্রহণ এবং সহনশীল নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে বাংলাদেশ ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সমাবর্তনে সভাপতির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, রাজনৈতিক বিভাজন ও সহনশীলতার অভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় কোটা আন্দোলন ও জুলাই ২০২৪-এর গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি শহীদ শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এবারে সমাবর্তনে মোট ৫,৯০৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, তারেক রহমান তার বাবা মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য 16 বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরি করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন। বিএনপির এই নেতা আরও বলেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে আসল স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যাবে। সাংবাদিকদের লেখার অধিকার যেন সব সময় থাকে, এটা যেন আবারও বন্ধ হয়ে না যায়। তারেক রহমানের প্ল্যান সফল হোক, সার্থক হোক,
এই আশা এই জন্য করি, দেশে একটি সুশাসন আসবে। এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্য দিয়ে, কারণ তার প্রমাণ বিশ্বের দরবারে কি এটা দেখলাম আজকে কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার নাম আজকে বিশ্বের দরবারে অনেক উপরে উঠে গেছে। তার প্রমাণ এটাই, তার প্রমাণ একটা, বিবিসির সাথে তার লং ইন্টারভিউ, তার প্রমাণ একটা, বাংলাদেশে আসার আগে তার সত্য কথা প্রকাশ করা। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হলে আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, দেশের মানুষ এই মুহূর্তে বিএনপির বিকল্প কোনো কিছু ভাবছে না, কারণ এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এদেশের মানুষ মনে করেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বলেও মন্তব্য করেন সুলতান সালাউদ্দিন টুকু। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাল সনদের মাধ্যমে চাকরিতে নিয়োগের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে অভিযান চালায় দুদকের রংপুর কার্যালয়ের একটি দল। দুদক কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা কর্মচারী জাল সনদের মাধ্যমে দীর্ঘদিন ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রাপ্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং একজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া এই বিষয়ক তথ্য ও কাগজপত্র সংগ্রহের পর যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট বিভাগে দাখিল করে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে বলেও জানায় দুদক। এদিকে পূর্ব নিয়োগপ্রাপ্তদের বৈধতা ও স্বচ্ছতা যাচাই বাছাই করতে দুদকের অভিযান পরিচালিত হয়েছে বলে জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী। অভিযোগের যে প্রাথমিক সত্যতা সেটা আমরা পাই যে অনেক কর্মকর্তা কর্মচারী জাল সনদপত্র দাখিল করে চাকরি করতেছেন এবং ইতিমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এই জাল সনদপত্রের বিষয়টা আমরা সনদপত্রগুলো সংগ্রহ করব এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ভেরিফাইড করার পরে আমরা রিপোর্ট লিখব। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতীতের যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলো খতিয়ে দেখার জন্য তারা আমাদের নিকট অনুসন্ধান করতে আসছেন। সেই অনুসন্ধানের সার্বিক সহযোগিতা আমরা করছি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নারীদের টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ নেপালের মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 159 রান তোলে বাংলার বাঘিনীরা। এরপর বল হাতে দারুণ পারফরমেন্স করে নিগার সুলতানা জ্যোতির দল। যুক্তরাষ্ট্রকে 9 উইকেটে 137 রানেই গুড়িয়ে দেয় নারী টাইগ্রেসরা। এদিন নাহিদা 24 রানে নেন 4 উইকেট আর ঋতু মনি নেন 3 উইকেট। এছাড়া 34 রানে 2 উইকেট পায় রাবেয়া খান। এদিকে টাইগ্রেসদের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 20 জানুয়ারি পাপুয়া নিউ গিনির বিপক্ষে। আফ্রিকান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর আফ্রিকা কাপ অফ নেশনস মেগা ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল ও স্বাগতিক মরক্কো। বাংলাদেশ সময় রাত 1টায় রাবাতের প্রিন্স মোল্লায় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুধু শিরোপা লড়াই নয়, বরং ইতিহাস, পরিসংখ্যান, পশ্চিম ও উত্তর আফ্রিকার আধিপত্যের দ্বন্দ্ব হিসেবেও অনেকে দেখছে এই ফাইনালকে। এদিকে আফকন ফাইনালে দুই দল এবারই প্রথম মুখোমুখি হলেও এর আগে একে অপরের বিপক্ষে খেলেছে 32 বার, যেখানে মরক্কো জয় পেয়েছে 18 ম্যাচে আর 6 ম্যাচে জয় পেয়েছে সেনেগাল। এছাড়া পয়েন্ট ভাগাভাগি হয়েছে 7 ম্যাচে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। এবং প্লট দুর্নীতির মামলায় হাসিনা, টিউলিপ ও ববির মামলার রায় 2 ফেব্রুয়ারি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।